সকালে ঘুম থেকে উঠে কিভাবে কাজগুলোকে গুছিয়ে নিলাম আর কিভাবে আমার রান্নাঘর আর রান্নাঘরের বারান্দাটাকে সাজিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। সবাইকে গোলাপের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে বিস্কিটের পটে বিস্কিট ভরছি আর বিস্কিট খাচ্ছি, কারণ সকালে কাজ করার আগে একটু এনার্জি দরকার, তাই এনার্জি নিয়ে নিচ্ছি। না খেয়ে আসলে একদম কাজ করাটা ঠিক না, এতে মেজাজ খিটখিটা হয় আর কাজেও মন বসে না। তো বিস্কিটের যে পটটা আছে সেটাকে রেখে দিলাম, যে কোনো একটা কাজে অবশ্যই আমি লাগাবো এটাকে। আর গতকালকে আমি এই মশলার পটটা এনেছি, কেমন হয়েছে জানাবেন। এই যে দেখছেন ফুল গাছটা, এটাও গতকালকে কিনেছি। গতকালকে আমি অনেকগুলো গাছ কিনেছি আমার রান্নাঘরের জন্য, আর রান্নাঘরের যে বেলকনিটা আছে সেটাকে সাজানোর জন্য। তো বন্ধুরা দেখে নিন কিভাবে সাজালাম আমার রান্নাঘরটাকে। তো এই গাছগুলো অবশ্যই আপনারা আগেও দেখেছেন, কিন্তু এই নতুন গাছগুলোকে আপনারা দেখেননি, কারণ আমি আমার জীবনে প্রথম কোনো ফুল গাছ কিনেছি। এর আগে আমি কোনো গাছ কিনিনি। আমার জীবনে আমি একটি পেয়ারা গাছ কিনেছি শুধু, আর সবই আমার উপর থেকে ডাল এনে এনে গাছ লাগানো বা বীজ থেকে গাছ লাগানো। তো এই প্রথম আমি কোনো ফুল গাছ কিনলাম, তাও আবার চারটি ফুল গাছ। এই যে দেখছেন, এটা একটি সাদা ফুল। তো ফুলটার নাম আমি বলতে পারবো না, আপনারা বন্ধুরা যারা এই ফুলটির নাম জানেন অবশ্যই আমাকে বলবেন। আর গোলাপ ফুলটা তো অবশ্যই দেখলেন। এরপরে সকালবেলা আমি চলে আসলাম আমাদের এই পাশটায়। এটা আমাদের ফ্রন্ট সাইড, আমাদের রুমে ঢোকার, আমাদের বাসায় যে ঢোকার গেট, সেই গেটের সামনে একটি শোপিস আছে। এটা দেয়ালের সাথে অ্যাটাচড করা। তো এই শোপিসটাকে একটু মোটামুটি এভাবেই সাজানো হয়েছে বা এভাবেই আমরা সাজিয়েছি। তো আগে সবার ছবি দিয়ে সাজিয়েছিলাম, তো এখন আবার আমার ছোট মেয়েটা ওর বাবার ছবিটা দিয়ে সাজিয়েছে। আমাদের ছবি অবশ্য আমি সরিয়ে ফেলেছি এখান থেকে। ওর বাবার ছবিটাকেও আমি নামাজের সময় উল্টিয়ে রাখি, এরপর একটু পরে এসে দেখি আবার বাচ্চারা আবার ঠিক করে দিয়েছে, সেটা একটু ভিডিও করলাম। আর এই যে দেখছেন আমার খুবই পছন্দের একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুল গাছটা আমি গতকালকেই কিনেছি। এটা আমি যে রুমে ঘুমাসি সেই রুমের বেলকনিতে রেখেছি, আর খুবই সুন্দর লাগে স্মেল, গোলাপের স্মেলটা আমার কাছে। এই যে দেখছেন পান রুটি, এটার একটা ভিডিও আমার পুরান চ্যানেল আলপনা কবির চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর আমের আচারের ভিডিওটা আমি আগামীকালকে আলপনা কবির চ্যানেলে দেবো, ইনশাল্লাহ দেখে নেবেন। আর এই যে দেখছেন এটা বারবিকিউ প্যান। এই বারবিকিউ প্যানটা আমি সেদিন কিনে এনেছিলাম রাজলক্ষ্মী থেকে। তো এই প্রথম ব্যবহার করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই প্যানটাতে আমি বাচ্চাদের জন্য টিফিন বানাবো। চিকেন লেগ সাইজ, লেগের যে পিস তার 2 টুকরো আমি বাচ্চাদেরকে টিফিনে দিব, সাথে পরোটাও থাকবে। তো বাচ্চাদের পছন্দের টিফিন দিলে খুবই ভালো, যদিও সব সময় পছন্দের টিফিনটা দেওয়া হয় না, মাঝে মধ্যে একটু অদল বদল করেই দিই। সব সময় যে চিকেন বা পরোটা দেই তা না, কিন্তু মাঝে মধ্যে একটু ডিফারেন্ট বিভিন্ন রকমের প্যানকেক, তারপরে আরও অনেক কিছু যেটা আমি নিজের হাতে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি। তো যে প্যানটা কিনেছি, প্যানটার দাম নিয়েছে আমার থেকে 1000 টাকা। আর এটা মার্বেল কোটিং করাই। এটার সাথে ঢাকনা কিনিনি, আসলে ঢাকনা কেনা দরকার ছিল। যাই হোক, এখন এই যে ফুল গাছগুলো শেয়ার করছি। আমি যখন গতকালকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তখন কিন্তু ভ্যান গাড়িতে, যে ভ্যান গাড়িগুলো, তার মধ্য থেকে গাছ দেখেই আমার নজরটা কেড়ে গিয়েছিল। আসলে এর আগেও আমি একটি ভ্যান গাড়ি থেকে পেয়ারা গাছ কিনেছি, আপনারা অবশ্যই সেই বিষয়টা জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন।
এত শখ করে গাছ কিনেছি, গাছগুলোকে তো অবশ্যই টবে রাখতে হবে। সেই চিন্তা থেকেই গাছগুলোকে টবে রাখতে যে এই যে একটা মূল্যবান সম্পদ দেখতে পাচ্ছেন শামুক, সেই শামুকটাকে আমি মাটি থেকে উদ্ধার করেছি। তো উদ্ধার করে এখন এটাকে কি করব, ফেলে দিতে মায়া লাগছিল, তাই পানির মধ্যে ভাসিয়ে রেখেছি। কিন্তু বেচারা তো পানির মধ্যে বেশিক্ষণ টিকলো না, সে আবার শুকনো জায়গায় এসে বসে আছে। এখন এটাকে নিয়ে আছি মহা টেনশনে। এটাকে কি করব, আসলে বাইরে ফেলে দিব বা বাইরে কোনো ড্রেনে ট্রেনে ফেলে দিয়ে আসবো কি না সেটাও ভাবছি, নাকি বাসায় শোপিস হিসাবে বিভিন্ন সময় মানে গ্লাসের মধ্যে রেখে এটাকে খাবার দিব, কোনটা করব আসলে বুঝতে পারছি না। অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে এই শামুকটাকে কি করতে পারি। একটি জীবিত শামুক, এটাকে আমি কি করতে পারি। আসলে এটা যদি মৃত হতো তাহলে এটাকে আমি শোপিস হিসাবে রাখতে পারতাম, আর এখন যেহেতু জীবিত এটাকে কি আসলে অ্যাকোরিয়ামের মতো করে কোনো গ্লাসের জারে টারে রাখবো কিনা, নাকি বাইরে ফেলে দিয়ে আসবো কোনো ডাস্ট মানে ড্রেনে, তাহলে যেটা ভালো হয় আর কি সেটাই করব। তো এখন এই যে এই গাছটা অনেক পপুলার একটি গাছ, দেখে না কিনে থাকতে পারলাম না। এক একটা গাছের দাম এক এক রকম নিয়েছে। গোলাপ গাছের দাম নিয়েছে 100 টাকা করে, আর এই গাছটি এটার দাম নিয়েছে 80 টাকা। আরেকটি যে ফুল গাছ রান্নাঘরে রেখেছি সেটার দাম নিয়েছে 50 টাকা। তো এক একটা প্রাইস এক এক রকম। টাকা ছিল না হাতে, এরপরও লোকটাকে বাসায় মানে বলেছি চলে আসেন আমাদের বাসায়, গাছগুলো আমি নিব। তারপরে বাসায় এসে টাকা দিয়েছি। এরপরে গাছের যত্ন তো করা হলো, এরপরে বিকেলবেলা আবার বাইরে চলে যাচ্ছি। বাইরে বলতে ছাদে আমি গাছে পানি দিব। আমাদের যে ছাদ আছে ওই ছাদ বাগানে আমাদের যে ভাবি খুবই অসুস্থ মানুষ, তার গাছে পানি দিয়ে এখন আমি চলে যাচ্ছি একটু বাইরে আমার কিছু কেনাকাটা আছে, কেনাকাটাগুলো করে আবার সন্ধ্যায় বাসায় ফিরেছি। কেনাকাটা বলতে আমি আমার সেলাই কাজের জন্য কিছু জিনিসপত্র কিনেছি, সাথে কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। এই যে দেখছেন ভাইরাল যে মশলার পটটা দেখছেন, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছিল, তাই আমি এটা কিনেছি। তো একই সাথে 4টা মশলা রাখা যায়। আর পোলার চাল যে মানে পানি ঝরানোর জন্য, এটা ভালো হবে মনে হচ্ছিল, তাই এটা কিনলাম। আমার বাসায় যেগুলো আছে ওগুলো কেমন যেন লিক হয়ে গেছে। আর আরেকটা জিনিসও কিনেছি, এটা হচ্ছে জলকান্দা। এটার নাম জলকান্দা, আমরা জলকান্দাই বলি। এটা হচ্ছে পিঁপড়া থেকে বাঁচার জন্য ভাতের পাতিল বা তরকারিগুলো রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে তখন এটার উপরে রেখে দিলে পানি সহ, তাহলে আর পিঁপড়া ধরে না। তো এখান থেকে 4টা নিয়েছিল 100 টাকা। আমাদের বাসার পাশে যে মার্কেটটা আছে জয়নাল মার্কেট, তো সেই জয়নাল মার্কেটেই আমি এগুলো কেনাকাটা করি। সাধারণ বিষয়ের জন্য আমি আসলে রাজলক্ষ্মী যাইনি, কারণ এগুলো তো সাধারণ কেনাকাটা। তবে আমি অনেক কিছুই কিনতে পারিনি যেটা আমার পছন্দের ছিল, সেগুলোর জন্য আমাকে আবার রাজলক্ষ্মীর দিকে যেতে হবে, কিন্তু জানি না কবে যাব। তো এই জিনিসটা আমার খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আমাদের ডাইনিং টেবিলের জন্য। আমাদের ডাইনিং টেবিলটার উপরে একটি কভার দরকার ছিল, আর এই কভারটি আমি অনলাইনে দেখেছিলাম। দেখার পরে অনলাইন থেকে কেনার আর কি বিশ্বস্ততা মনে হয়নি, যার কারণে নিজের চোখে দেখে কিনে নিয়েছি। এই গেল আমার শপিংয়ের পার্ট শেষ করে এখন আবার এই যে সকালবেলা আমাদের রান্নাঘরের জিনিসপত্রগুলো সুন্দর করে ক্লিন করে এখন আবার চলে এসেছি এইখানে। এটা ওয়াশিং মেশিনে জামা কাপড় দিব, জামা কাপড় ধুতে থাকবো, আর এদিকে আমার রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে থাকবো। আমি এভাবেই সাধারণত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, যাতে করে একটার পর একটা পার্ট বাই পার্ট হয়ে যায় অটোমেটিকভাবে। যে কাজগুলো হতে টাইম লাগে সেটা আগে করি। যেমন এই যে দেখছেন জামা কাপড় ধোয়া, এটা তো মেশিন করবে, আমি করব না। তো আমি জাস্ট জামার কাপড়টা দিয়ে দিব। তো মেশিনে জামা কাপড়টা দিয়ে তারপর অন্য কাজগুলো করলে আমার সুবিধা হয়, এতে করে আমার কাজের অগ্রগতিটা বাড়ে বা দিনের মধ্যে তাড়াতাড়ি জামা কাপড়টাও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সকালবেলা উঠে আমি এই কাজটা আগে করারই চেষ্টা করি। তো
তো অনেক সময় আমি রাতের বেলাও কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে থাকি, এতে করে জামা কাপড় জ্বলে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। আর যখন রাতের বেলা না দেই তখন একটু মোটা টাইপের যে জামা কাপড়গুলো ওগুলো দিনে ধোয়ার চেষ্টা করি, ওগুলো রোদে ছাড়া ধোয়া বা শুকানো সম্ভব হয় না। তো এই যে আটা ময়দা যাই বলেন এটাকে একটু ভালো করে মানে খামির বানিয়ে রেখে দিব। এটা ঠান্ডা হতে হতে আমি আমার কিচেনটাকে ক্লিন করব। এই যে দেখছেন কিচেনে পাহাড়ের মতো জমে আছে, এগুলো রাতের বেলা ধোয়ার কথা ছিল কিন্তু ধোয়া হয়নি, অবশেষে আমি এখন দিনের বেলায় ধুচ্ছি। তো এই থালা বাসনগুলো ধুতে যতটুকু টাইম লাগে এটা ধোয়ার মাঝে আমার জামা কাপড় ধোয়া হয়ে যাবে। আবার এদিকে রুটি বানানোর জন্য যে খামিরটা তৈরি করে রেখেছি সেটাও কিন্তু ঠান্ডা হবে, নরমাল হবে। এরই মধ্যে থালা বাসন ধোয়া শেষ হয়ে গেলে আমি রুটিটা বানিয়ে নিতে পারবো, এরপরে জামা কাপড়টাও কিন্তু রোদ্রে দিয়ে দিতে পারবো। তো এইভাবে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজের অগ্রগতি হয়। আর এই যে দেখছেন এই গুনার জালিটা এটার সাথে যখন অ্যাডজাস্ট করে নিই তাহলে আমার হাতে আর সাবানের মানে বিষয়টা লাগে না, ওতে আমার খার যুক্ত হয় না আমার হাতটা, সেজন্য এটার সাথে গুনার জালিটা লাগাই। এই যে ব্রাশের মতো এটা আমার কেনা ছিল আগেই। তো রান্নাঘরে যে কিচেনের পার্টটা আছে বা যে এই সাইডটা আছে রান্নাঘরের চুলার সাইড, সেই সাইডটাকে আমি ক্লিন করে তারপরে এখানে আবার কিছু থালা বাসন জমে গেছিলো, সেই থালা বাসনগুলো ক্লিন করার জন্য চলে এসেছি। আসলে থালা বাসন ধোয়ার পার্টটাই আমার কাছে অনেক বেশি কঠিন পার্ট মনে হয় রান্নাঘরের, কারণ এটা যখন ক্লিন হয়ে যায় তখন আমার মনে হয় রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার বা পরিচ্ছন্ন দেখা যায়। তো সব সময় তো পরিষ্কার বা ক্লিন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, বা তাই মাঝে মধ্যে কাজ করার সময় শেয়ার করি যে পরিষ্কার করছি বা গুছাচ্ছি। তো আমি এগুলো শুকনা যেগুলো গত রাতের সেগুলোকে একটু আমাদের কিচেন র্যাকের মধ্যে রেখে দিব। তো আমি যেখানে মাটির হাঁড়িগুলো রাখি সেটাও একটু দেখিয়ে দিলাম। আমি উপরে যে কিচেন র্যাকটা দেখছেন এটার উপরে এভাবে অ্যাডজাস্ট আমাদের দেয়ালের অ্যাডজাস্ট করা কিচেন র্যাক, সেখানেই মাটির হাঁড়িগুলো রাখি। আর এখানে আমার বাচ্চাদের টিফিন বক্স তারপরে আরও যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে রাখি। তো এখন আবার এই যে দেখছেন সকালবেলা আমি কিন্তু একটি আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। আপনাদের আলপনা কবির যে চ্যানেলটা আছে ওটা তো অবশ্যই আপনাদের পছন্দের চ্যানেল, আমি এখানে রান্না বান্না শেয়ার করে থাকি। আগামীকালকে ইনশাল্লাহ আপনারা আমের এই রেসিপিটি পাবেন। আমের আচার মানে মরিচের আচার, আম আর মরিচের আচার আনকমন একটি আচার, অবশ্যই আপনারা দেখবেন আশা করছি। তো এই আচারটিকে আমি বানিয়ে রেখেছি আর বানানোর পর এটা ফ্রিজে রেখেছি, বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, প্রায় একদিন। তো এখন আমি নিশ্চিন্তে এই শুকনো যে বক্সটা আছে কাচের বয়াম বা জার এটার মধ্যে সংরক্ষণ করে নিব। আমি আসলে এবারের আমের আচারটা একটু অন্যভাবে বানিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু আনকমন করে বানালে খেতেও ভালো লাগবে আর এটা অনেক উপকারী হবে। এরপরে চলে এসেছি আমাদের ড্রয়িং রুমে কিন্তু আমি ওই যে গাছটা দেখাচ্ছি ওই গাছটায় পানি দিব, আর সেটা একটি পাউডারের বোতল কেটে। তো বন্ধুরা ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।